আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্গানিক কেমিস্ট্রি 10 দিনব্যাপী টানা লাইভ ক্লাসে তৃতীয় পর্বে। এবং আজকে আমরা দেখব মেকানিজম, এবং মেকানিজম নিয়ে আমরা দুটো ক্লাস আলোচনা করেছি। আজকে আমাদের থার্ড ক্লাসে মেকানিজম নিয়ে আলোচনা হবে। সো তোমরা যারা আসা শুরু করেছো সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা ক্লাসটা করছো সবাইকে অবশ্যই অর্গানিক কেমিস্ট্রির শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, অর্গানিক শুভেচ্ছা জানাচ্ছি। তো তোমাদেরকে একটু করে বলে রাখি, আমরা ফিল্ড সায়েন্সের আয়োজনে আমরা চিন্তা ভাবনা করেছি আমাদের স্টুডেন্টদের কাছে অর্গানিক কেমিস্ট্রি অনেক বেশি কঠিন লাগে। অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে স্টুডেন্টদের কাছে একটা কঠিন সাবজেক্ট, তাদের আপন করে নিতে পারে না। আমরা চিন্তা করেছি ফিল্ড সায়েন্সের পক্ষ থেকে অর্গানিক কেমিস্ট্রিকে ফিল করার জন্য 10 দিনব্যাপী এমন কিছু লাইভ ক্লাস নেব যেখানের মধ্য দিয়ে স্টুডেন্টরা অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রি কীভাবে ফিল করতে হয় সে ব্যাপারটা শিখে যাবে। সে ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় দিন 10:30টায় হাজির হয়েছি। আরও 7টা দিন আছে, হাজির হব 10:30টায়। চোখ রাখতে হবে ফিল্ড সায়েন্সে, অ্যাক্টিভ থাকতে হবে ফিল্ড সায়েন্সে, বন্ধুদেরকে জানিয়ে দিতে হবে, তাও আবার ফিল্ড সায়েন্সে। ওকে, আবার বলছি, তোমরা যারা লাইভ ক্লাসে আসা শুরু করেছো তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের 10 দিনব্যাপী অর্গানিক কেমিস্ট্রি লাইভ ক্লাসের আমাদের মূল যে থিমটা বা আমাদের মূল যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য হচ্ছে কি, আমরা অর্গানিক কেমিস্ট্রি তোমাদেরকে আপন করার ব্যবস্থা করব, ফিল করার ব্যবস্থা করব। সে ধারাবাহিকতায় আমরা আজকে আবার হাজির হয়েছি। সো তোমরা যারা আসা শুরু করেছো খুব দ্রুত এখনের লাইভ ক্লাসের লিঙ্কটা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। সো তোমরা যারা আসা শুরু করেছো তোমার ফ্রেন্ডরা যাতে জানতে পারে লাইভ ক্লাসটা শুরু হয়েছে এবং তারা যাতে চলে আসতে পারে সেজন্য কি করতে হবে, তাদেরকে জানিয়ে দাও মেনশনের মধ্য দিয়ে, তাদেরকে জানিয়ে দাও আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে শেয়ারের মধ্য দিয়ে, তাদেরকে জানিয়ে দাও আজকের লাইভ ক্লাসের এই লিঙ্কটা ফেসবুক গ্রুপে শেয়ারের মধ্য দিয়ে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব অর্গানিক কেমিস্ট্রি লাইভ ক্লাস 3 নাম্বার লাইভ ক্লাস, যেখানে আমরা মেকানিজম 3 পড়াবো। ওকে, আচ্ছা। সো কোনো একটা ব্যাপার বলে দিই, যেটা আজকে 3 নাম্বার ক্লাস। ভাইয়া আমি তো বিগত দুটো ক্লাস করি নাই, আমি কি আজকের ক্লাসটা বুঝতে পারবো? হ্যাঁ, বুঝতে পারবে, কারণ আমি ক্লাস শুরুর আগে বিগত দুটো ক্লাসে যা যা পড়িয়েছি সেটার একটা শর্ট রিভিউ দিব, যে শর্ট রিভিউর মধ্য দিয়ে তুমি বিগত দুটো ক্লাস না করলেও আজকের ক্লাসটা বুঝতে পারবে। তারপর আজকের ক্লাস শেষ করে তুমি আগের দুটো ক্লাস রিভিউ দিয়ে দিবে। ওকে, সো তোমরা যারা আসা শুরু করেছো খুব দ্রুত আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে বিভিন্ন ফেসবুক গ্রুপে এবং মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। কেননা দেখো, এই লাইভ ক্লাসের একটাই মূল থিম, সেটা হচ্ছে তোমাকে অর্গানিক কেমিস্ট্রি শেষ করানো না, তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ কিছু করে দেওয়া। সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির ট্রেডিশনাল স্টাইল ব্রেক করে একটা স্মার্ট ওয়েতে, একটা ভালো ওয়েতে অর্গানিক কেমিস্ট্রি পড়া। আমরা বিগত দুটো ক্লাসে সে ব্যাপারটা দেখেছি। আমরা আমাদের বইয়ের ট্রেডিশনাল ওয়েতে না গিয়ে আমরা একটা ফিলের মধ্য দিয়ে অর্গানিক কেমিস্ট্রিটা দেখেছি, সাথে আবার বইয়েরটাও রিলেট করে দিয়েছি। অর্থাৎ আমাদের এই 10 দিন তোমাদেরকে দেখাবো অর্গানিক কেমিস্ট্রি কীভাবে আসলে মজা নিয়ে আপন করে ফিল নিয়ে পড়তে হয়, পাশাপাশি আবার এক্সামও ভালো করতে হয়, কারণ এক্সামে ভালো করার ব্যাপারটা আমরা মাথায় রেখে কাজ করি। এক কথায় তোমার বইয়ের কঠিন পড়াগুলোকে সহজ করে দেওয়াই এই 10 দিনের কাজ হবে। সো আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের লাইভ ক্লাসগুলো করুক, তারা জানুক, তারা দেখুক অর্গানিক কেমিস্ট্রি স্মার্ট ওয়েতে তারা পড়াশোনা করুক। সেই জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে এই লাইভ ক্লাসগুলো ছড়িয়ে দেওয়ার জন্য তোমরাই হচ্ছে সহায়ক, তোমরাই হচ্ছে বাহক, তোমরাই হচ্ছে সব। সো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সব গ্রুপে শেয়ার করতে হবে, মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। তোমরা যে কলেজের আছো সেই কলেজের মেসেঞ্জার গ্রুপে নির্দ্বিধায় শেয়ার করতে হবে, তোমাদের ফ্রেন্ডদেরকে নির্দ্বিধায় মেনশন করতে হবে এবং গ্রুপে ইনভাইট করতে হবে। ওকে, আমি আশা রাখবো তোমরা সবাই শেয়ার করবে, অনেক বেশি মেনশন করবে, অনেক বেশি তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবে, ইনভাইট করবে। এবং তোমাদের জন্য সুসংবাদ, যারা এই কাজটা করবে, সবচেয়ে বেশি মেনশন, সবচেয়ে বেশি শেয়ার করবে, তার জন্য থাকছে ফিল্ড সায়েন্সের অফিসিয়াল টি শার্ট। আমাদের 10 দিনে 10টা টি শার্ট আমরা দিব। এটা শুধুমাত্র অনুপ্রেরণার জন্য। আমি এত কষ্ট করে আমার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিব, আমি কি পাবো? এই যে তুমি কি পাবে, তুমি একটা টি শার্ট পাবে তোমার কষ্টের বিনিময়, ঠিক আছে? এবং আমরাও উপকৃত হচ্ছি, আমাদের ক্লাসগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে, তোমার ফ্রেন্ডরাও উপকৃত হচ্ছে, তারা ক্লাসটা করতে পারছে। ওকে, আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। তোমরা প্রতি মুহূর্তে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, আবার একই সাথে মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো। এবং ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আজকে যা যা পড়িয়েছি সেটা নোট আমাদের ওপেন কোর্স নোট শেয়ারিং গ্রুপে পোস্ট করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্গানিক কেমিস্ট্রির 3 নাম্বার লাইভ ক্লাস, এবং আজকে তোমাদেরকে 3 নাম্বার মেকানিজম দেখাবো। অর্থাৎ মেকানিজম নিয়ে আমরা দুটো ক্লাসে কথা বলেছি, আজকে 3 নাম্বার ক্লাসে মেকানিজম নিয়ে কথা বলবো। সো আমরা একটু করে শর্ট রিভিউ বা সামারি দিয়ে দিই। চলো একটু সামারি দিয়ে দিচ্ছি বা শর্ট রিভিউ দিয়ে দিচ্ছি বিগত দুটো ক্লাসে যা যা পড়িয়েছি সেটার উপর। ওকে, আচ্ছা। সো বিগত দুটো ক্লাসে যা যা পড়িয়েছি সেটার উপর শর্ট রিভিউটা আমি দিয়ে দিচ্ছি, সবাই ভালো করে খেয়াল করো। আমরা বিগত ক্লাসে অর্গানিক কেমিস্ট্রির পুরো চ্যাপ্টার ম্যাপটা দেখেছি, যে পুরো চ্যাপ্টারে কি কি আছে।
এটা আমরা খুব সহজেই পুরো চ্যাপ্টারকে কীভাবে আয়ত্ত করতে পারি সে ব্যাপারটা দেখেছি। তারপর আমরা অর্গানিক কেমিস্ট্রির কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি যে অর্গানিক কেমিস্ট্রি থেকে আমাদের পরীক্ষায় 70% প্রশ্ন হয়। 100-এর মধ্যে 70 মার্কের প্রশ্ন মনে করো অর্গানিক কেমিস্ট্রি থেকে, যদি 100-তে পরীক্ষা হতো আর কি, 70% প্রশ্ন কিন্তু এই অর্গানিক কেমিস্ট্রি থেকে আসে। 8টা সৃজনশীলের মধ্যে 5টা সৃজনশীল কিন্তু অর্গানিক কেমিস্ট্রি থেকে আসে। এতটাই ইম্পর্টেন্ট। সো তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি ভালো পারতে চাও তোমাকে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে, কোয়েশ্চেন প্যাটার্ন ধরতে পারতে হবে। সেই জন্য আমরা প্রথম ক্লাসে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। তো কোয়েশ্চেন প্যাটার্নে আমরা একটা কথা বলেছি যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো সব সেম ধাঁচের হয়, সেম স্টাইলের হয়। কোয়েশ্চেন প্যাটার্নগুলো কেমন হয়? তোমাকে একটা যোগ দেওয়া থাকবে, আরেকটা যোগ বানাতে হবে, মাঝখানে একটা ওয়ে থাকবে। এই যে যোগটা দেওয়া থাকবে তাকে গিভেন যোগ বলবো, যেটা বানাতে হবে সেটাকে ডেস্টিনেশন যোগ বলবো, আর এই যে মাঝখানে যে পদ দিয়ে এই কাজটা করব সেটাকে মেকানিজম বলবো। সো গিভেন যোগ, ডেস্টিনেশন যোগ অ্যান্ড ওয়ে বা মেকানিজম। তো আমাদেরকে যদি আমরা একটা যোগ থেকে আরেকটা যোগ বানাতে চাই, প্রস্তুত করতে চাই, তাহলে অবশ্যই ওয়ে জানতে হবে। সেই ওয়েটার নাম হচ্ছে মেকানিজম। তাই আমরা মেকানিজম দিয়ে শুরু করেছি। মেকানিজম শেষ করে আমরা শিখে যাব কিভাবে যোগ বানাতে হয়, প্রস্তুত করতে হয়। সেই জন্য মেকানিজমের পর আমরা প্রস্তুতিতে যাব, প্রস্তুতির পর শনাক্তকরণে যাব। আচ্ছা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, মেকানিজম শুরু করেছিলাম ফ্রি রেডিক্যাল দিয়ে। আমি একটু করে এ সাইডে লিখি, ফ্রি রেডিক্যাল দিয়ে আমরা গতকালকে শুরু করেছিলাম। আমি একটু গত ক্লাসের সামাইটা খুব দ্রুত দিয়ে দিচ্ছি। সো ফ্রি রেডিক্যাল। প্রশ্ন হচ্ছে ভাইয়া ফ্রি রেডিক্যাল জিনিসটা কি ছিল? ফ্রি রেডিক্যাল জিনিসটা ছিল একটা সিঙ্গেল ইলেকট্রন বিশিষ্ট পরমাণুকে বা একটা সিঙ্গেল ইলেকট্রন বিশিষ্ট যৌগকে আমরা কি বলবো? ফ্রি রেডিক্যাল বলবো। যেমন ফর এক্সাম্পল, এই যে আমার কাছে মনে করো একটা কার্বন এবং হাইড্রোজেনের যৌগ আছে। যখন এই যে দেখো এই যৌগটাতে কার্বনের একটা সিঙ্গেল ইলেকট্রন আছে যেটা কারোর সাথে বন্ড করে নাই, এ ধরনের সিঙ্গেল ইলেকট্রন যুক্ত যৌগকে আমরা বলি ফ্রি রেডিক্যাল, মুক্ত যৌগমূলক। তার মানে এটা যৌগ না, এটা হচ্ছে মূলক, যৌগমূলক, কিন্তু এটা মুক্ত ইলেকট্রন বিশিষ্ট, তাই মুক্ত যৌগমূলক, ফ্রি রেডিক্যাল। তাহলে এটা ছিল আমাদের ফ্রি রেডিক্যাল। এর পরবর্তীতে আমরা ফ্রি রেডিক্যালের দুটা ব্যাপার দেখেছি। একটা ব্যাপার হচ্ছে সক্রিয়তার ক্রম, আরেকটা ব্যাপার হচ্ছে স্থিতিশীলতার ক্রম। সো আমরা গত ক্লাসে ফ্রি রেডিক্যালের স্থিতিশীলতার ক্রম এবং সক্রিয়তার ক্রম দেখেছি। আমরা জানি গত ক্লাসে আমরা বলেছি ফ্রি রেডিক্যাল 4 ধরনের, 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আমরা একটু করে পাশে দেখাচ্ছি। ফ্রি রেডিক্যাল ছিল 4 ধরনের, খুব দ্রুত শর্ট রিভিউটা দিব। ফ্রি রেডিক্যাল ছিল 4 ধরনের। এখানে আমি 4 ধরনের ফ্রি রেডিক্যাল দেখিয়ে ফেললাম। আচ্ছা, এক ধরনের কার্বনের সাথে কোনো কার্বন থাকবে না, সবই হাইড্রোজেন। এরপর শুধু একটা কার্বন থাকবে, বাকিরা হাইড্রোজেন। এরপর দুটো কার্বন থাকবে, বাকিরা হাইড্রোজেন। এরপর 3টাই কার্বন থাকবে, কোনো হাইড্রোজেন নেই। যদি কার্বনের সাথে একটা কার্বন থাকে তাকে বলেছিলাম 1 ডিগ্রি। কার্বনের সাথে দুটো কার্বন থাকলে 2 ডিগ্রি। কার্বনের সাথে 3টা কার্বন থাকলে 3 ডিগ্রি। কার্বনের সাথে কোনো কার্বন না থাকলে 0 ডিগ্রি। তার মানে এটা ছিল 0 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এই 4 ধরনের ফ্রি রেডিক্যালের মধ্যে কে সবচেয়ে বেশি সক্রিয়, কে সবচেয়ে বেশি স্থিতিশীল, এই সক্রিয়তার ক্রম এবং স্থিতিশীলতার ক্রম আমরা গত ক্লাসে দেখেছি। তো আমি একটু করে সামারি দিচ্ছি। সক্রিয়তার ক্রম এবং স্থিতিশীলতার ক্রম যেটার বেসিস আমরা বের করেছি, যেটার ভিত্তিতে আমরা বের করেছি, সেটা কি ছিল? যেটার বেসিসে বের করেছি সেটা ছিল ইলেকট্রনের চাহিদা। কোন একটা যৌগ বা কোন একটা যৌগমূলকের বা কোন একটা ফ্রি রেডিক্যালের ইলেকট্রনের চাহিদার বেসিসে এই ক্রমটা আমরা বের করেছি। আমরা ফিলিংসের জন্য চাহিদা শব্দটা বলি নাই, আমরা বলেছি ক্ষুধা, ইলেকট্রনের প্রতি ক্ষুধা। যার ইলেকট্রনের প্রতি ক্ষুধা থাকবে সে রিঅ্যাকশন করবে, আর যার ইলেকট্রনের প্রতি ক্ষুধা থাকবে না সে রিঅ্যাকশন করবে না। তো ইলেকট্রনের প্রতি চাহিদা বা ক্ষুধা থাকলে রিঅ্যাকশন করবে, তখন সেটাকে সক্রিয় বলবো। আর স্থিতিশীলতা কোনটা? স্থিতিশীলতা হচ্ছে ইলেকট্রনের প্রতি ক্ষুধা নেই, ইলেকট্রনের প্রতি নো চাহিদা, ইলেকট্রনের প্রতি কোনো চাহিদা নেই, সে স্থিতিশীল, সে রিঅ্যাকশন করবে না, নো রিঅ্যাকশন, সে রিঅ্যাকশন করবে না। কেন করবে? সে তো স্থিতিশীল, তার তো ইলেকট্রনের প্রতি ক্ষুধা নেই। কে রিঅ্যাকশন করবে? যার ইলেকট্রনের দরকার আছে, ক্ষুধা আছে, সে তো খাবে, সে তো রিঅ্যাকশন করবে। তার মানে সক্রিয়তার ক্রম আমরা যেটার বেসিসে বের করেছিলাম সেটা হচ্ছে ইলেকট্রনের ক্ষুধা, আর স্থিতিশীলতার ক্রম বের করেছিলাম
ইলেকট্রনের প্রতি ক্ষুধা না থাকার বেসিসে। ওকে, আচ্ছা, তো এটা ছিল গত ক্লাসের মোটামুটি আলোচনা। তো আমরা আরেকটু সামারি দিয়ে দিই যাতে করে তোমাদের বুঝতে সমস্যা না হয়। গত ক্লাসে তোমাদেরকে আরেকটা ব্যাপার বলেছিলাম, সেটা হচ্ছে আর মূলক। আর মূলক বলতে বোঝাচ্ছি অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক বলতে বোঝাচ্ছি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যাওয়া। গত ক্লাসে সেটা বলেছিলাম। অ্যালকাইল মূলক বা আর মূলক হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, অ্যালকেন মাইনাস হাইড্রোজেন, দিস ইজ কল আর মূলক। ফর এক্সাম্পল CH3, CH3 মূলকটা হচ্ছে একটা আর মূলক। আচ্ছা, তো এই যে আর মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ বা ইলেকট্রন দাতা মূলক। এটার প্রমাণটা আমরা দিয়েছিলাম কিভাবে CH3 বলো কিংবা আর মূলক বলো কিংবা যে কোনো অ্যালকাইল মূলক বলো, তারা কিভাবে ইলেকট্রন দাতা, তারা কিভাবে ইলেকট্রন দেয়, ইলেকট্রন পুশ দেয়। আমরা বলেছিলাম ইলেকট্রন পুশ দেয়, এটা আমরা প্রমাণ করেছিলাম। তো আমরা জেনে রাখছি যে আর মূলক বা CH3 মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, অর্থাৎ ইলেকট্রন দান করবে। হ্যাঁ, ইলেকট্রন দান করবে। আচ্ছা, ওকে, ভালো কথা। তার মানে CH3 যেখানে থাকবে অথবা আর মূলক যেখানে থাকবে সে ইলেকট্রন দান করবে। কাকে দান করবে? কার্বনকে দান করবে। আচ্ছা, ঠিক আছে, তো এটাও আমরা গত ক্লাসে বলে ফেলেছিলাম। তো একটু করে আমরা গত ক্লাসে যে সক্রিয়তার ক্রম এবং স্থিতিশীলতার ক্রম পড়িয়েছি সেটা একটু করে এখানে দেখাচ্ছি, দেখানোর পরে আজকের ক্লাসের রিভিউটা শেষ হবে। ওকে, তাহলে গত ক্লাসে আমরা ফ্রি রেডিক্যাল পড়িয়েছিলাম। ফ্রি রেডিক্যাল 4 ধরনের ছিল: 0 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তার পরবর্তীতে এই 4 ধরনের ফ্রি রেডিক্যালের মধ্যে আমরা সক্রিয়তার ক্রম এবং স্থিতিশীলতার ক্রমটা বের করেছিলাম। যার বেসিসে বের করেছিলাম সেটা ছিল ইলেকট্রনের চাহিদা বা ক্ষুধা। ওকে, এরপর তোমাদেরকে একটা এক্সট্রা ইনফরমেশন পড়িয়েছিলাম, সেটা হচ্ছে আর মূলক ইলেকট্রন দাতা গ্রুপ। যেটা আমি সামারি দিচ্ছি সেজন্য একটু দ্রুত বলছি, সামারি দেওয়া শেষ হলে আবার আস্তে আস্তে বলবো। আচ্ছা, তো গত ক্লাসে আমরা তোমাদেরকে এভাবে করে দেখিয়েছিলাম। দেখো এখানে 3টা কার্বন আছে। তো কার্বন থাকা মানে কি? CH3 থাকা, তার মানে এখানে 3টা CH3 গ্রুপ আছে। তার মানে 3টা CH3 গ্রুপ থাকার কারণে 3জনই ইলেকট্রনকে কি দিবে? ওই কার্বনকে ইলেকট্রন দিবে। এই ইলেকট্রন দেওয়াকে আমরা বলেছিলাম পুশ। তার মানে এখানে 3জন পুশ দিবে, 3জন পুশ দিবে। বাট এখানে দেখো কোনো কার্বন নাই, কোনো CH3 নাই। CH3 না থাকলে ইলেকট্রন দিবে কে? ইলেকট্রন পুশ দেওয়ার কেউ নাই। তাই এখানে নো পুশ, নো ইলেকট্রন পুশ। আর এখানে 3জন ইলেকট্রন পুশ দিবে। তাহলে এখানে নো পুশ আর এখানে 3জন পুশ দিবে। তো এখানে যদি কোনো পুশ না দেয়, ইলেকট্রন পুশ দিচ্ছে না, ইলেকট্রন দিচ্ছে না, তাহলে এখানে প্রচণ্ড ক্ষুধা থাকবে, প্রচণ্ড ক্ষুধা থাকবে ইলেকট্রনের প্রতি। প্রচণ্ড ক্ষুধা থাকলে সে খুবই সক্রিয় হবে। তাহলে খুবই সক্রিয়। আর এখানে 3জন পুশ দিচ্ছে ইলেকট্রন, ফলে ক্ষুধা মিটে গেছে। এই যে কার্বনের যে ক্ষুধা ছিল, 3জন পুশ দেওয়ায় ক্ষুধা মিটে গেছে। তাই আমার এটা কম সক্রিয়। গত ক্লাসে আমরা এই ব্যাপারগুলো খুবই স্লোলি তোমাদেরকে বলেছিলাম। আজকে রিভিউ দিচ্ছি যাতে তোমাদের কষ্ট না হয় ধরতে। তাহলে 3জন পুশ দিচ্ছে, ফলে ক্ষুধা মিটে গেছে, কম সক্রিয়। আর কেউ পুশ দিচ্ছে না, তাহলে এখানে প্রচণ্ড ক্ষুধা, তাই এটা বেশি সক্রিয়। তা আমাদের সক্রিয়তার ক্রম কী ছিল? আমাদের ফাইনাল আউটকামস গত ক্লাসের আমাদের ফাইনাল আউটকামস ছিল, ফাইনালি আমরা যেটা বের করেছিলাম সেটা হচ্ছে সক্রিয়তার ক্রম। এবং সক্রিয়তার ক্রমটা আমরা দেখতেই পাচ্ছি 0 ডিগ্রি ফ্রি রেডিক্যাল সবচেয়ে বেশি সক্রিয়, তাই 0 ডিগ্রি সবচেয়ে বেশি। এবং আমরা সক্রিয়তার ক্রমতে দেখতে পাচ্ছি 3জন পুশ দিচ্ছে 3 ডিগ্রিতে, ফলে ক্ষুধা মিটে গেছে, কম সক্রিয়। তার মানে 3 ডিগ্রি সবচেয়ে কম সক্রিয়। তার মানে 0 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি সক্রিয়। এটা ছিল আমাদের সক্রিয়তার ক্রম। যে সবচেয়ে বেশি সক্রিয় সে সবচেয়ে কম স্থিতিশীল, কারণ আমি স্টেবল না, তো আমি বেশি সক্রিয়, আমি বিক্রিয়া করব, তাহলে আমি কম স্থিতিশীল। আর যে বিক্রিয়া করবে না, যে কম সক্রিয় শব্দের অর্থ কি? কম সক্রিয় শব্দ তো সে বিক্রিয়া করতে চাচ্ছে না, তার মানে সে বেশি স্থিতিশীল। তার মানে সক্রিয়তার সাথে স্থিতিশীলতা হচ্ছে বিপরীত। সক্রিয়তার ক্রম যেটা, স্থিতিশীলতার ক্রম তার বিপরীত। কারণ সক্রিয়তা মানে বিক্রিয়া করবে, স্থিতিশীলতা মানে বিক্রিয়া করবে না, বিপরীত। তাই আমরা যদি স্থিতিশীলতার ক্রমটাও লিখে ফেলি আমাদের কষ্ট হবে না। কেন? জাস্ট উল্টিয়ে দিব। তাহলে 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থিতিশীল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি। এটা ছিল আমাদের গত ক্লাসের ফাইনাল আউটকামস। গত 1 ঘন্টার ক্লাসে আমরা এই পড়াগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম। আচ্ছা, সো তোমরা যারা গত ক্লাসটা করো নাই, আমাদের গ্রুপে আছে, ডিলিট করবো না আমরা, গ্রুপে থাকবে, তোমরা গত ক্লাসটা করে নিবে। খুব মজার একটা ক্লাস ছিল, তোমরা নিজেরাই বুঝতে পারছো খুবই মজার একটা ক্লাস ছিল। আচ্ছা, সো আমরা একবার ফাইনালি সামারিটা দিয়ে আমাদের আজকের ক্লাসে চলে যাব। তাহলে গত ক্লাসে আমরা ফ্রি রেডিক্যাল দেখেছিলাম। ফ্রি রেডিক্যাল বলতে সিঙ্গেল ইলেকট্রন যুক্ত যৌগমূলককে বোঝাচ্ছি। 4 ধরনের ফ্রি রেডিক্যাল আছে।
এদের মধ্যে কে সবচেয়ে বেশি সক্রিয় আর কে সবচেয়ে বেশি স্থিতিশীল সেটা বের করব। যার বেসিসে বের করব সেটা হচ্ছে ইলেকট্রনের ক্ষুধা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে CH3 মূলক আছে 3 জন, আর CH3 মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, ইলেকট্রন পুশ দেয়, ফলে এখানে মোর পুশ দিয়ে এখানে ক্ষুধা মিটে যাবে, তাই এটা কম সক্রিয় হবে। আর এখানে কোনো CH3 মূলক নাই, এখানে পুশ দেওয়ার কেউ নাই, এটা বেশি সক্রিয় হবে। তাহলে এটা বেশি সক্রিয় আর এটা কম সক্রিয়, সক্রিয়তার ক্রম, স্থিতিশীলতার ক্রম। ওকে, আজকের ক্লাসে এখন আমরা ফিরে আসবো আজকের ক্লাসে। সো তোমরা যারা আসা শুরু করেছো, এখনও যারা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা দাও নাই, তারা অবশ্যই লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও। এবং যারা এখনও ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করো নাই, তোমার ফ্রেন্ডদেরকে জানাই দাও নাই, মেনশন করো নাই, তাদেরকে জানিয়ে দাও যে আমাদের এখানের অর্গানিক ক্লাসের কথা। ধারাবাহিকভাবে শুরু থেকে প্রত্যেকটা ক্লাস করবে সবাই, তাহলে ডেফিনেটলি আর কিছু পারো না পারো অন্তত অর্গানিক কেমিস্ট্রি যে একটা ডিফারেন্ট ওয়েতে পড়া যায়, যেভাবে পড়লে আপন করা যায়, মজা পাওয়া যায়, ফিল করা যায়, বেসিক পাওয়া যায়, ওইটা তোমরা শিখে যাবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আজকের মূল ক্লাস আসো, মূল পর্বে। আজকের মূল পর্বে আমরা যেটা পড়াবো তোমাদেরকে সেটা হচ্ছে, চলে আসো আজকের মূল পর্বে। ওকে, আজকে তোমাদেরকে পড়াবো কার্বোক্যাটায়ন এবং কার্বনায়ন। কার্বোক্যাটায়ন এবং কার্বনায়ন। তো কার্বোক্যাটায়ন কাকে বলছে? কার্বোক্যাটায়ন বলছে, আমরা জানি কার্বনের 4টা ইলেকট্রন, 1 2 3 4। কার্বনের কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। 4টার মধ্যে 3টে ইলেকট্রন অন্যের সাথে বন্ড করবে, একটা মাত্র ইলেকট্রন থাকবে বাকি। ওই বাকি ইলেকট্রনটা অন্য একজনে নিয়ে যাবে। তাহলে কার্বনের এই ইলেকট্রনটা যখন অন্য একজনে নিয়ে যাবে, কার্বনের 4টে ইলেকট্রন থাকার কথা, একটা নিয়ে গেল, তাহলে এখন আর কয়টা আছে? এখন কার্বনের কাছে আছে 3টে ইলেকট্রন। ফলে কার্বনটা পজিটিভ হয়ে যাবে। আমরা জানি কোনো পরমাণু ইলেকট্রন হারিয়ে ফেললে সে পজিটিভ হয়ে যায়, ধনাত্মক আয়নে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হয়। আর কার্বন যদি ক্যাটায়নে পরিণত হয়, ওই কার্বনকে বলি কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়ন কখন হবে? যখন আমাদের, ভালো করে খেয়াল করো, কখন কার্বোক্যাটায়ন হবে? যখন কার্বনের 3টে ইলেকট্রন অন্যের সাথে বন্ড করবে, একটাকে নিয়ে যাবে অন্য কেউ, অর্থাৎ একটা ইলেকট্রন হারিয়ে ফেলবে। একটা ইলেকট্রন হারিয়ে ফেললে, একটা ইলেকট্রন কম থাকলে কার্বোক্যাটায়ন হবে। তো কার্বোক্যাটায়ন আবার কয় ধরনের হতে পারে? 4 ধরনের হতে পারে। কার্বোক্যাটায়ন কয় ধরনের হতে পারে? 4 ধরনের হতে পারে। তাহলে চলো 4 ধরনের কার্বোক্যাটায়নগুলো আমরা দেখব। একদম সহজ ব্যাপার, ফ্রি রেডিক্যালের মতো ব্যাপার। সো দেখো, কার্বনের সাথে, তোমাদেরকে আগেই বলেছি আমি, কার্বনের সাথে যত কার্বন তত ডিগ্রি। একটা গতকালকে ছন্দ পড়িয়েছিলাম, ছন্দের নাম ছিল কার্বনের সাথে যত কার্বন তত ডিগ্রি। আমি একটু লিখে দিচ্ছি, কার্বনের সাথে যত কার্বন তত ডিগ্রি, কার্বনের সাথে যত কার্বন তত ডিগ্রি, যত কার্বন তত ডিগ্রি। এটা ছিল আমাদের গত ক্লাসের স্লোগান, কার্বনের সাথে যত কার্বন তত ডিগ্রি, কার্বনের সাথে যত কার্বন তত ডিগ্রি। তাহলে দেখো, এখানে কার্বনের সাথে কোনো কার্বন নেই, তাই এটা 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কার্বনের সাথে একটা কার্বন আছে, তাই এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কার্বনের সাথে 2টা কার্বন আছে, তাই এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কার্বনের সাথে 3টা কার্বন বন্ড করেছে, যত কার্বন তত ডিগ্রি, তাহলে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই 4 ধরনের কার্বোক্যাটায়নের মধ্যে কে সবচেয়ে বেশি সক্রিয় সেটা বের করতে হবে, কে সবচেয়ে বেশি অ্যাক্টিভ সেটা বের করতে হবে। এই 4 ধরনের কার্বোক্যাটায়নের মধ্যে কে সবচেয়ে বেশি অ্যাক্টিভ সেটা আমাকে বের করতে হবে। আবার বলছি, এই 4 ধরনের কার্বোক্যাটায়নের মধ্যে কে সবচেয়ে বেশি অ্যাক্টিভ সেটা বের করতে হবে। তো আজকে আমরা ফ্রি রেডিক্যালের কনসেপ্টটা কাজে লাগাবো, দুটো কনসেপ্টের ভিত্তিতে করব। একটা হচ্ছে ইলেকট্রন দান বা ইলেকট্রন পুশ, আর একটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স। গত ক্লাসে তোমাদেরকে আরেকটা টপিক পড়েছিলাম, স্টেরিক হিন্ড্রেন্স। ওই স্টেরিক হিন্ড্রেন্স এবং ওই ইলেকট্রনের পুশের ভিত্তিতে এই কাজটা করে থাকবো। সো সমস্যা নাই, আমরা আজকেও আবার সেটা হালকা পাতলার বলবো, ভয় পাওয়ার কিছু নেই। সো চলে আসো, ফার্স্ট অফ অল দেখো সবাই, আমার এখানে আমরা যদি এটাকে 4টা ভাগে ভাগ করে নিই, 1টা ভাগ করলাম, 2টা ভাগ করলাম, 3টা ভাগ করলাম, 4টা ভাগ করলাম, একটু ভাগগুলোকে বর্ধিত করব, তাহলে আমার এক বোর্ডের মধ্যেই হয়ে যাবে সব কিছু। আর এখানে আমরা বেসিকটা দেখব, আর এখানে আমরা এই ব্যাপারগুলো দেখব। আচ্ছা ঠিক আছে, ওকে, খুব ভালো কথা।
ও নো, ঠিক আছে। তাহলে দেখো তো আমরা চাইলে এটা মুছে ফেলতে পারি। ওকে, নাইস, সুন্দর। তাহলে একটা ব্যাপার খেয়াল করো তো, দেখো আমরা তোমাদেরকে গতদিন বলেছিলাম, আজকে আবার বলছি, সেটা হচ্ছে CH3 মূলক, যেটাকে আমরা আর মূলকও বলি অথবা আর মূলক, এটা হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। ইলেকট্রন দাতা গ্রুপ বলতে কি বোঝায়? ইলেকট্রন দাতা গ্রুপ বলতে ইলেকট্রন দান করবে। কিভাবে করবে? দেখো, কার্বন, তার সাথে 3টা হাইড্রোজেন আছে, এটাকে আমরা বলি CH3 মূলক। তার সাথে আবার আরেকটা কার্বন যুক্ত আছে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছি এখানে। CH3 মূলক কার্বনের সাথে যুক্ত আছে, CH3 মূলক কার্বনের সাথে যুক্ত আছে, CH3 মূলক কার্বনের সাথে যুক্ত আছে, CH3 মূলক কার্বনের সাথে যুক্ত আছে। এখন আমরা দেখব কেন CH3 মূলককে ইলেকট্রন দাতা গ্রুপ বলছি। কারণ হচ্ছে, দেখো আমরা বলেছিলাম হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ার কারণে হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা কার্বন নিয়ে নেয়। কার্বন হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা নিয়ে নিবে। তাহলে হাইড্রোজেন ফৈন্যের গড়ের ফৈন্যি, হাইড্রোজেন হচ্ছে একটা ফৈন্যের গড়ের ফৈন্যি, তার এমনি কিছু নাই। তারপরে তার কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেয় সবাই, তার খবর থাকে না, সে নাকি ঘুমে থাকে, হিসাব থাকে না। তো দেখো ফৈন্যের গড়ের ফৈন্যি হাইড্রোজেন থেকে একদম, মানে এজ একদম এইরকমই। এ জীবনকাল আমি দেখেছি হাইড্রোজেন তার ইলেকট্রন ধরে রাখতে পারে নাই, অক্ষম, জীবনও তার ইলেকট্রন ধরে রাখতে পারে নাই। সবাই এসে সে শুধু নিয়ে যায়। সে বলে কি, আমি ঘুমে থাকি, হিসাব থাকে না। আচ্ছা দেখো, তাহলে এই হাইড্রোজেন থেকে কার্বন ইলেকট্রনটা টান দিল, হাইড্রোজেন থেকে কার্বন ইলেকট্রনটা টান দিল, হাইড্রোজেন থেকে কার্বন তার দিকে ইলেকট্রন টান দিল। তাহলে তিন দিকে এই যে দেখো, তিনজনেরই ইলেকট্রনগুলো কার্বন টান দেওয়ার পরে, তারপরে যখন দেখে যে তার পাশের বন্ধু প্লাস, প্লাস মান ইলেকট্রনের প্রতি প্রচণ্ড ক্ষুধা, প্লাস মান ইলেকট্রনের অভাব। আমার 4টি ইলেকট্রন ছিল, একটা নিয়ে গেল, আমার ইলেকট্রন একটা নিয়ে গেল, আমার অভাব, ইলেকট্রনের অভাব, প্লাস মান ইলেকট্রনের অভাব। যখন দেখে এই কার্বন, বন্ধুর ক্ষুধা লেগেছে, বন্ধুর ক্ষুধা লেগেছে, ইলেকট্রনের অভাব বন্ধুর, প্লাস বন্ধুর ইলেকট্রনের অভাব, বন্ধুর ক্ষুধা লেগেছে। যখন এই কার্বন দেখতে পায় যে বন্ধু প্লাস, বন্ধুর ক্ষুধা লেগেছে, তখন ওই যে 3জন হাইড্রোজেন থেকে যে মেরে দিয়েছিল, ওই মারাটা এইখানে দিয়ে দেয়। আবার বলছি, 3জন হাইড্রোজেন থেকে যে মেরে দিয়েছিল, ওই মারাটা এখানে দিয়ে দেয়। তাহলে আবার দেখো, সবাই ভালো করে খেয়াল করো, সবাই 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 কেন বলছি CH3 কি ইলেকট্রন দাতা? কারণ CH3 করে কি, হাইড্রোজেন থেকে ইলেকট্রনগুলো নিয়ে ওই বন্ধুকে দিয়ে দেয়। তো ইলেকট্রন দান করছে, ইলেকট্রন দান করছে, অথবা ইলেকট্রনকে ঠেলে দিচ্ছে, ঠেলে দিচ্ছে। দেখুন ইলেকট্রনকে ঠেলে দিচ্ছে, যে ওই বন্ধু থেকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে, এটাকে আমরা ফিলের ভাষায় বলবো। ইলেকট্রনকে ঠেলে দিচ্ছে, এটাকে ফিলের ভাষায় বলবো ইলেকট্রন পুশ। আজকে থেকে আমরা কি বলবো, ইলেকট্রন পুশ দিচ্ছে। এই যে ইলেকট্রন পুশ দিচ্ছে, পুশ মানে ঠেলে দেওয়া। আচ্ছা, তো এটার বেসিসে আমরা এই ব্যাপারটাকে দেখব। আর 2 নম্বর হচ্ছে স্টেরিক হিন্ডেন্সের বেসিসে একটু করে দেখো। তাহলে সবাই একটু দেখো তো, দেখো তো সবাই, এখানে 3জন CH3 আছে, 3জন CH3 আছে, এখানে 2জন CH3 আছে, এখানে 1জন CH3 আছে। তোমরাই আমাকে বলো, এই CH3 পুশ দিল, এই CH3ও পুশ দিল, এই CH3ও পুশ দিল। কেন কেন কেন? কারণ বন্ধুর ক্ষুধা লাগছে, বন্ধু প্লাস, বন্ধুর ক্ষুধা লাগছে, আরেক বন্ধু সহ্য করতে পারে না, বন্ধুর প্লাস দেখে আরেক বন্ধু চোখ দিয়ে জল নেমে আসে, তারপর বন্ধুকে পুশ দিচ্ছে, 3জনে পুশ দিচ্ছে। তাহলে কয়জনে পুশ দিচ্ছে? 3জনে পুশ দিচ্ছে। তাহলে এখানে CH3 কয়টা? 3টা CH3, 3জনে পুশ দিচ্ছে, তার মানে 3 জন ইলেকট্রন পুশ দিচ্ছে। আর এখানে কোনো পুশ নাই, তাহলে নো পুশ। এখানে 1জন ইলেকট্রন পুশ দিচ্ছে, এখানে 2জন ইলেকট্রন পুশ দিচ্ছে। একটা CH3, এই যে দেখো, এই যে দেখো, একটা CH3 পুশ দিল, আরেকটা CH3 পুশ দিল, বন্ধুর ক্ষুধা লাগছে দেখে, তাহলে এখানে 2জনে পুশ দিল। তাহলে দেখো, ওর খুবই খিদা লেগেছে, কোনো বন্ধু নাই খাওয়ানোর জন্য, খুব ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধা লেগেছে ওর, এবং ক্ষুধা মেটানোর কেউ নেই। আর এখানে দেখো, ওর ক্ষুধা লেগেছে, 3জন চলে আসছে, দোস্ত তোর ক্ষুধা লাগছে না, আমার বার্গার টাকা, তুই আমার বার্গার টাকা, তুই আমার বার্গার টাকা, না আমি খাবো না, তুই খা। 3 বন্ধু চলে এসছে, না আমার বার্গারটা তুই খা। 3টা বার্গার হয়ে গেছে, খাইয়া উল্টে গেছে। তাহলে এখানে ক্ষুধা মিটে গেছে, ক্ষুধা লাগছিল, ক্ষুধা মিটে
গেছে। কেন? কারণ দেখো না, এই যে তিনজনেই দিচ্ছে, তো ক্ষুধা মানে ইলেকট্রন, তিনজনই যখন ইলেকট্রন দিবে তো ক্ষুধা মিটে যাবে। তাহলে এটা হচ্ছে খুবই সক্রিয়। এরপর এটা হচ্ছে একটু কম সক্রিয়, আরেকটু কম সক্রিয়, এটা হচ্ছে একদম কম সক্রিয়, কম সক্রিয়। আচ্ছা, তাহলে বলো তো সক্রিয়তার ক্রমটা কি হবে? সক্রিয়তার ক্রমটা হবে, সুন্দর করে এটা মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি, কেমন? এবং এখানে লিখতেছি কি সক্রিয়তার ক্রমটা। তাহলে দেখো সক্রিয়তার ক্রমটা কি হবে? 0 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়, তাহলে সবচেয়ে বেশি, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। এটা কিসের ক্রম? সক্রিয়তার ক্রম। এই যে, তো এটা একদম সেম না ফ্রি রেডিক্যালের মতো না? একদম হুবহু ফ্রি রেডিক্যালের মতো, একদম হুবহু ফ্রি রেডিক্যালের মতো, একদম হুবহু ফ্রি রেডিক্যালের মতো। একটা পারলে আরেকটা এমনিই পারবা। পরীক্ষা আসলে কি লিখবো গতকালকে লিখে দিছিলাম, আজকে আবার লিখে দিব। পরীক্ষা আসলে কি লিখতে হবে? পরীক্ষায় এসব পুশ টুস লিখলে না তোমাকে সাথ দিবে পুশ। তুমি পরীক্ষায় পুশ লিখো না, সাথ তোমাকে পুশ দিবে। পুশ লেখা যাবে না, পুশ হচ্ছে ফিল করার জন্য, আমরা ফিল করব। পুশ হচ্ছে আমরা ফিল করার জন্য। পরীক্ষায় তো আর পুশ লেখা যাবে না, পরীক্ষায় কি লিখতে হবে সেটা দেখা দেবো। আচ্ছা, এবার আসো আরেকটা টপিক তোমাদেরকে পড়িয়েছিলাম, অ্যাস্টেরিক হিন্ড্রেন্স, ওইটাও দেখিয়ে দিচ্ছি, অ্যাস্টেরিক হিন্ড্রেন্স দিয়ে ব্যাখ্যা দিচ্ছি। এবার আসো 2 নাম্বার কারণ, যে কেন এটা সক্রিয় হওয়ার 2 নাম্বার একটা কারণ আছে, কেন এটা সবচেয়ে বেশি সক্রিয় আর এটা কম সক্রিয়, এটার আরেকটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে অ্যাস্টেরিক হিন্ড্রেন্স। ওই অ্যাস্টেরিক হিন্ড্রেন্সও গতকালকে পড়িয়েছি, আজকে হালকা করে সামারি দিয়ে দিচ্ছি, তারপর কার্বানায়নে চলে যাব। ওকে, আসো অ্যাস্টেরিক হিন্ড্রেন্সটা কি ছিল? 2 নাম্বার ব্যাখ্যা, অ্যাস্টেরিক হিন্ড্রেন্স। ওকে, অ্যাস্টেরিক হিন্ড্রেন্সটা ছিল ত্রিমাত্রিক বাধা, অর্থাৎ নতুন কোন একটা, দেখো এই যে কার্বনকে ঘিরে আছে কে, দেখো কার্বনকে ঘিরে আছে, দেখো এই যে একটা CH3 মূলক, আরেকটা CH3 মূলক, কার্বনকে ঘিরে আছে আরও একটা CH3 মূলক। তাহলে এই যে দেখো কার্বনকে সব দিক থেকে ঘিরে আছে, পাহারা দিচ্ছে। হঠাৎ করে ক্লোরিন আসছে, মাস্তান, ক্লোরিন নামক এক মাস্তান কার্বনকে অ্যাটাক করতে চাচ্ছে, কার্বনের সাথে জোর করে বিক্রিয়া করতে চাচ্ছে, বন্ধুত্ব করতে চাচ্ছে। ক্লোরিন নামক এক মাস্তান, এই যে ক্লোরিন নামক এক মাস্তান, ভিলেন, মাস্তান, গুন্ডা, বদমাইশ, এই যে ক্লোরিন নামক গুন্ডা, বদমাশ, মাস্তান কি করতে চাচ্ছে? কার্বনকে অ্যাটাক করতে চাচ্ছে। এখন যখন কার্বনকে অ্যাটাক করতে চাইবে, তখন দেখো এদিকে ঢুকতে চাচ্ছে কিন্তু পারছে না। কেন পারছে না? কারণ এই CH3 একটা জঙ্গল তৈরি করে রেখেছে, এই CH3 একটা জঙ্গল তৈরি করে রেখেছে, এই CH3 একটা জঙ্গল তৈরি করে রেখেছে, ফলে সে ওই কার্বনের কাছে যেতে পারছে না। তাহলে এই ক্লোরিন এদিকেও যেতে পারছে না, এদিকেও যেতে পারছে না, এদিকেও যেতে পারছে না। এই যে বাইরের একজন পরমাণু যখন অ্যাটাক করতে আসবে, তখন আশেপাশের প্রতিবেশীরা বাধা দিবে। এর হচ্ছে প্রতিবেশীরা বাধা দিবে। এই বাধাটাকে বলা হচ্ছে হিন্ড্রেন্স, আর 3 দিকে বাধা, এটাকে বলতেছে অ্যাস্টেরিক। অ্যাস্টেরিক শব্দের অর্থ ত্রিমাত্রিক, আর হিন্ড্রেন্স শব্দের অর্থ বাধা। তার মানে অ্যাস্টেরিক হিন্ড্রেন্স বলতে বোঝাচ্ছি একটা গুন্ডা, বদমাশ, মাস্তান নামক পরমাণু ক্লোরিন যখন একে অ্যাটাক করতে চাইবে, তখন প্রতিবেশীরা যে বাধা দিবে সেটাকে বলা হচ্ছে অ্যাস্টেরিক হিন্ড্রেন্স। এবং অ্যাস্টেরিক হিন্ড্রেন্স থাকলে সে বিক্রিয়া করতে পারবে না। তাহলে যত অ্যাস্টেরিক হিন্ড্রেন্স, যত বাধা তত কম বিক্রিয়া করবে। তাহলে দেখো তো এখানে কার সবচেয়ে বেশি বাধা, দেখো তো এখানে সবচেয়ে বেশি বাধা হচ্ছে এই 3 নাম্বারের। তাহলে ওর সবচেয়ে বেশি অ্যাস্টেরিক হিন্ড্রেন্স, যার সবচেয়ে বেশি অ্যাস্টেরিক হিন্ড্রেন্স, তার সাথে সে বিক্রিয়া করবে না। বিক্রিয়া না করলে স্থিতিশীল, তার মানে ও বেশি স্থিতিশীল, তার মানে ও কম সক্রিয়। আর এখানে দেখো বাধা দেওয়ার কেউ নেই। এই যে দেখো ক্লোরিন, গুন্ডা, বদমাশ, মাস্তান চলে আসলো, সোজা এসে অ্যাটাক করে বিক্রিয়া করে তুলে নিয়ে যাবে কার্বনকে, সোজা এসে কার্বনকে তুলে নিয়ে গেল, তাহলে বিক্রিয়া করে ফেললো। তার মানে এটা হচ্ছে বেশি সক্রিয়। তাহলে অ্যাস্টেরিক হিন্ড্রেন্স দিয়েও এই ব্যাখ্যাটা দেওয়া হয় যে এটা বেশি সক্রিয়, তারপর এটা বলা হচ্ছে অ্যাস্টেরিক হিন্ড্রেন্স। আচ্ছা, এবার আমরা চলে যাব কার্বানায়নে। কার্বোক্যাটায়ন শেষ। তো পরীক্ষায় কি লিখব? পরীক্ষায় লিখব যে 0 ডিগ্রি কেন বেশি সক্রিয়। নাম্বার 1, 0 ডিগ্রিতে কোনো ইলেকট্রন দাতা গ্রুপ নেই। ইলেকট্রন দাতা গ্রুপ না থাকার কারণে তার ইলেকট্রনের প্রতি যে চাহিদা সেটা পূরণ করার কেউ নেই, ফলে সে বিক্রিয়া করবে, তাই বেশি সক্রিয়। সক্রিয় মানে বিক্রিয়া করা, আর স্থিতিশীল মানে বিক্রিয়া না করা। আর 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে অ্যাস্টেরিক হিন্ড্রেন্স। ওর এখানে কোনো অ্যাস্টেরিক হিন্ড্রেন্স নাই, তাই ও বেশি সক্রিয়। ওকে,
তোমরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, ভালো না লাগলেও তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে বলে দাও, মেনশন করে দাও, শেয়ার করে দাও। সবচেয়ে বেশি শেয়ার এবং মেনশন পেয়ে যাবে টি শার্ট, তার চেয়েও বড় কথা সোয়াব পাবে তুমি বেশি বেশি। রমজান মাসে একজনকে মেনশন করে উপকার করতে পারলে 70 গুণ বেশি সোয়াব, 70 গুণ বেশি সোয়াব। 70 গুণ বেশি সোয়াব কি তুমি পেতে চাও না? তাহলে এখনই তুমি শেয়ার করে দাও। বুঝতে পেরেছো? রমজান মাসে যদি তুমি একটা ফ্রেন্ডকে উপকার করতে পারো ভাই, 70 গুণ বেশি সব পাবে না। রমজান মাসে সব বেশি বেশি, আল্লাহ রমজান মাসে 70 গুণ অফার বেশি দিছে না তো। আচ্ছা, তাহলে তোমরা এখনও যারা আজকে লাইভ ক্লাসটা কি শেয়ার করো নাই, মেনশন করো নাই, এখনই করে ফেলো না। ওকে, তাহলে এবার আসো কার্বানায়ন। কার্বানায়ন, কার্বন অ্যানায়ন, এটাকে বলছি কার্বানায়ন। কার্বন অ্যানায়ন, এটাকে বলছি কার্বানায়ন। তো এটা বুঝতে হলে আমাদের একটা থিওরি বুঝতে হবে, যেটা ইনঅর্গানিকের একটা থিওরি ছিল, ওই থিওরিটা আমাদেরকে বুঝতে হবে। কার্বানায়ন বুঝতে হলে কার্বানায়নের সক্রিয়তা এবং স্থিতিশীলতা যদি বুঝতে চাই, আমাদেরকে একটা থিওরি বুঝতে হবে। এই থিওরির নাম হচ্ছে বেসপার থিওরি, BSPER, বেসপার থিওরি। বেসপার মানে কি রে? বেসপার মানে হচ্ছে ব্যালেন্স শেল পেয়ার ইলেকট্রন রিপালশন, এটা হচ্ছে বেসপার এর পূর্ণরূপ। এটা দ্বারা কি বোঝায়? ব্যালেন্স শেল পেয়ার ইলেকট্রন রিপালশন, এটা দ্বারা বোঝায় সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো একজন একজনকে যে বিকর্ষণ করবে সেই ব্যাপারটা। ওরে মনু দেখো না, ইলেকট্রনও মাইনাস, ওই ইলেকট্রনও মাইনাস, মাইনাস আর মাইনাস ওখানে তারা বিকর্ষণ করবে। রিপালশন শব্দের অর্থ হচ্ছে বিকর্ষণ করা। তাহলে ইলেকট্রন ইলেকট্রনকে কি করবে? বিকর্ষণ করবে। কেন? মাইনাস হওয়ার কারণে। এবং কারা বেশি করবে? ব্যালেন্স শেলে যারা আছে, শেষ কক্ষপথে যারা আছে। তো ব্যালেন্স শেল পেয়ার ইলেকট্রন রিপালশন হচ্ছে একটা থিওরি। এটা কি? একটা থিওরি। এই থিওরির মূল কথা কি জানো? এই থিওরির মূল কথা লিখে রাখো, এটা আমাদের আজকে কাজে দিবে। এই থিওরির মূল কথা, এই থিওরির মূল কথাটা সবাই লিখে রাখো। আর তোমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার যারা করো না, আমরা কিন্তু আমাদের ফিল্ড সায়েন্সে ফুল ফার্স্ট পেপার ফ্রিতে পড়াচ্ছি, কোনো পেড কোর্স নাই, ফুল ফার্স্ট পেপার ফ্রি। ইভেন পেড কোর্সের চেয়েও ভালো। এবং সপ্তাহে 3 দিন করে 3 ঘন্টা করে, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার। রমজান মাসে 3টা থেকে 4টা, আর রমজান ছাড়া রাত 9টা থেকে 10টা, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার। পুরো কেমিস্ট্রি বই ফ্রিতে পড়াবো, পেড কোর্সের চেয়েও সেরা করে। তোমরা যারা করো না, তোমাদের দাওয়াত রইল। ওকে, এবং আগের ক্লাসগুলো আছে। আমাদের ফিল্ড সায়েন্সের কোনো লাইভ ক্লাস ডিলিট করা হয় না, ঠিক আছে? আমরা ফিল্ড সায়েন্সের কোনো লাইভ ক্লাস ডিলিট করি নাই, এ পর্যন্ত করবও না। কেন? জোর করে কোনো কিছু গিলানোর দরকার নাই। তোমার যদি ভালো লাগে তুমি করবে, ভালো না লাগলে করবে না। তুমি বাধ্য নয় লাইভ ক্লাস করার জন্য। আমি লাইভ ক্লাস ডিলিট করার অর্থ হচ্ছে তোমাকে জোর করে লাইভ ক্লাসটা করাচ্ছি, দরকার নাই তো। আজকে ভালো লাগে নাই, কালকে ভালো লাগে নাই, 1 মাস পর তো ভালো লাগবে, সেই আশায় বুক বেঁধে রেখে দিই ক্লাসগুলো। পচে গেলেও তোমার কাছে যেন নতুন করে জীবিত হয়ে ওঠে। 1 মাস পরের ক্লাস হয়তো তোমার কাছে নতুন করে জীবিত হয়ে উঠবে, কোন একটা নতুন প্রাণে নতুন করেই আবার জেগে উঠবে সব কিছু। হতে পারে আমাদের সূর্য ডুবেছে অনেক আগে, হতে পারে করোনার কারণে সব কিছু, সব আশা আমাদের হতাশায় পরিণত হয়েছে, সব ভালোবাসা প্রত্যাশা প্রত্যাখ্যাত হয়ে হতাশায় নিমজ্জিত হয়েছে। সমস্যা নাই, আমরা আছি তোমাদের পাশে। আমরা কিন্তু সব কিছু হতাশায় পরিণত হতে দিব না, নিমজ্জিত হতে দিব না। আমরা চাই স্টুডেন্টরা পড়াশোনা চালিয়ে যাক, আমরা চাই স্টুডেন্টরা পড়াশোনা চালিয়ে যাক, তাও আবার কীভাবে? সবচেয়ে সেরাভাবে। করোনার কারণে পড়াশোনা থেমে থাকবে এটা আমরা চাই না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, সমস্যা নাই। কোচিং সেন্টার বন্ধ হয়েছে, সাধ্যের প্রাইভেট বন্ধ হয়েছে, সমস্যা নাই। আমরা আছি তোমাদের জন্য এই গরমের মধ্যে, এই রমজানের মধ্যে, এই রাতের মধ্যে, সমস্যা নাই, আমরা জেগে আছি। আমরা চাই তোমরা পড়ো ভালো করে, তোমরা বুঝো ভালো করে। তোমাদের এই ভালো করে পড়াটা তোমাদেরকে নিয়ে যাবে ডাক্তারি ইঞ্জিনিয়ারিতে। এই ভালো করে পড়াটা তোমাকে মেডিকেল বুয়েটের প্রান্তরে পৌঁছে দিবে। তারপর তুমি আমাদেরকে একটা সালাম দিবে, তারপর বলবে চান্স পেয়েছি, দোয়া করিয়েন। এটাই সার্থকতা, এটার জন্যই তো পড়াচ্ছি। ওকে, তাহলে দেখো সমস্যা নাই, হতাশ হওয়ার কোনো কিছু নেই। সব কিছু বন্ধ থাক, আমরা চালিয়ে যাচ্ছি। আজকে তোমার ভালো না লাগলে 1 মাস পর ভালো লাগবে, এই আশায় আমরা লাইভ ক্লাসগুলো ডিলিট করি না। তোমাদের প্রতি আহ্বান, যারা ফার্স্ট পেপার করো না ফার্স্ট পেপার শুরু করে দাও, সব ক্লাস আছে। আর যারা সেকেন্ড পেপার করো না সেকেন্ড পেপার শুরু করে দাও। পেড কোর্স নাই, আমাদের কোনো পেড কোর্স নাই, সব লাইভ, সব ফ্রি। ওকে, আচ্ছা
থিওরির মূল কথা দেখো। বেস পেয়ার থিওরির মূল কথা কি দেখো। বেস পেয়ার থিওরি বলছে ব্যালেন্স শেল পেয়ার ইলেকট্রন রিপালশন। বেস পেয়ার থিওরির মূল কথা দেখো। বেস পেয়ার থিওরি কি বলছে? বেস পেয়ার থিওরি বলছে যে একটা লোন পেয়ার ইলেকট্রন, সংক্ষেপে এলপি লিখছি। এলপি মানে কি? এলপি মানে হচ্ছে লোন পেয়ার। লোন পেয়ার মানে কি? লোন পেয়ার মানে যে বন্ধন করে না, যে বন্ধন করে না, তার মানে মুক্ত জোড়। যে বন্ধন করে না, মুক্ত জোড়। একটা লোন পেয়ার আরেকটা লোন পেয়ারকে সবচেয়ে বেশি বিকর্ষণ করবে, তাহলে লোন পেয়ার বিকর্ষণটা সবচেয়ে বেশি হবে। তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণটা মিডিয়াম হবে। তারপরে বন্ড পেয়ার বিকর্ষণটা সবার কম হবে। এই কথাটা বেস পেয়ার থিওরি বলা আমাদেরকে, বাট এই কথাটা অনেকেই বুঝতে পারি নাই। লোন পেয়ার বিকর্ষণ বেশি হওয়ার অর্থ কি? লোন পেয়ার বিকর্ষণ মধ্যম হওয়ার অর্থ কি? বন্ড পেয়ার বিকর্ষণ কম হওয়ার অর্থ কি? এই ব্যাপারটা আমাদের কাজে দিবে একটু পরে। সো অর্থটা বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা অক্সিজেন পরমাণু নিলাম, তার সাথে দুটা হাইড্রোজেন বন্ড করেছে। তাহলে বলো তো, এই যে দেখো, এই যে এই ইলেকট্রনটা এবং এই ইলেকট্রনটা এরা হচ্ছে বন্ধনের ইলেকট্রন। এই ইলেকট্রনটা এবং এই ইলেকট্রনটা হচ্ছে বন্ধনের ইলেকট্রন। তাহলে এইগুলো হচ্ছে বন্ড পেয়ার, এটা হচ্ছে বন্ড পেয়ার, এটা হচ্ছে বন্ড পেয়ার। এই বন্ড পেয়ারের ইলেকট্রনগুলো কি করবে একজন আরেকজনকে, এই যে বন্ড পেয়ার, এটা হচ্ছে একটা পেয়ার। পেয়ার বলছে, পেয়ার মানে বো জামাই। তাহলে এই যে বো জামাই, তাহলে পুরোটাকে নিতে হবে। এই পুরোটাকে বলছি বন্ড পেয়ার, এই পুরো বো জামাইকে বলছি বন্ড পেয়ার। তাহলে এই বন্ড পেয়ার, এই বন্ড পেয়ার। আবার আমরা জানি অক্সিজেনের দুই জোড়া মুক্ত জোড় থাকে। এই যে তাদের মাথায় দুটো শিন, তারা হাট্টিমা টিম টিম, তাদের মাথায় দুটো শিন, তারা হাট্টিমা টিম টিম। তাহলে এই যে এটা হচ্ছে বো জামাই, এটা আরেকটা বো জামাই। এই বো জামাইটাও হচ্ছে কারোর সাথে বন্ড করে নাই, তাই লোন পেয়ার। এই বো জামাইটাও কারোর সাথে বন্ড করে নাই, তাই লোন পেয়ার। এই বো জামাইরা বন্ড করেছে তাই বন্ড পেয়ার, এই বো জামাই বন্ড করেছে তাই বন্ড পেয়ার। আর এরা বন্ড করে নাই, তাই এরা লোন পেয়ার। তো এখন বলা হচ্ছে লোন পেয়ার বিকর্ষণটা সবচেয়ে বেশি হবে। তার মানে ওরা একজন একজনকে বেশি বিকর্ষণ করবে। আর বিকর্ষণ বেশি করার অর্থ হচ্ছে দূরে চলে যাওয়া। আমি তোমাকে দেখতে পারি না, তুমি আমাকে দেখতে পারো না, এর কথার অর্থ হচ্ছে বিকর্ষণ করা। ফলে আমি তোমার কাছে থাকবো না, তুমি আমার কাছে থাকবে না। তাহলে বিকর্ষণ করলে তারা দূরে চলে যাবে, আর আকর্ষণ করলে কাছে আসবে। তাহলে এই লোন পেয়ার বিকর্ষণ বেশি করায় কি হয় জানো? এই লোন পেয়ার বিকর্ষণ বেশি করায় এই যে বন্ড পেয়ারগুলা এদিকে সংকুচিত হয়ে যায়। তাহলে তুমি দেখো স্ট্রাকচারটা কেমন হচ্ছে, এইরকম হচ্ছে না, কিন্তু স্ট্রাকচারটা এরকম হচ্ছে না, বরঞ্চ এই যে এই বন্ড পেয়ার ইলেকট্রনগুলোকে এইদিকে বিকর্ষণ করে নিচে নামাই দিচ্ছে, বন্ড পেয়ার ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে নিচে নামাই দিচ্ছে। তাই পানির স্ট্রাকচার এমন হয়। কেন পানির স্ট্রাকচার এমন হয়? পানির স্ট্রাকচার কেন এমন হয় না? পানির স্ট্রাকচার এমন হয় না বলো তো? পানির স্ট্রাকচার কেন এমন হয় না? এমন কেন হচ্ছে না? কারণ এই যে এই লোন পেয়ারকে বিকর্ষণ করে দূরে ঠেলে দিছে। এই যে এদিকে একটা চলে আসছে, আরেকটা দিকে চলে গেছে। এই যে দেখো, একটা হচ্ছে পাকিস্তানে, আরেকটা হচ্ছে ওদিকে বাংলাদেশে, মাঝখানে ইন্ডিয়া। এই যে দুই পাশে চলে আসছে, একটা পূর্বে একটা পশ্চিমে চলে আসছে। এবং আবার একে বিকর্ষণ করে এদিকে নামাই দিছে। এই যে বিকর্ষণের কারণে, বিকর্ষণ। তো ভাইয়া ওরা আবার কাছাকাছি কেন? কারণ আমরা বলেছি যে বন্ড পেয়ারকে কম বিকর্ষণ করে। তাহলে ওরা কম বিকর্ষণ করতেছে আর ওরা বেশি বিকর্ষণ করতেছে। কারণ দেখো লোন পেয়ারকে বেশি বিকর্ষণ করে, তাই বেশি বাঁকাই দিছে। আর ওরা একটু কাছাকাছি চলে আসছে, এরা কম বিকর্ষণ করতেছে। তাই ঠিক আছে, তার মানে লোন পেয়ার বেশি বিকর্ষণ করবে, লোন পেয়ার মোটামুটি বিকর্ষণ করবে, বন্ড পেয়ার কম বিকর্ষণ করবে। লোন পেয়ার বেশি বিকর্ষণ করবে, লোন পেয়ার মোটামুটি বিকর্ষণ করবে, আর বন্ড পেয়ার কম বিকর্ষণ করবে। তাই পানির শেপটা এমন না হয়ে এমন হয়ে যায়। এটা বলা হচ্ছে বেস পেয়ার থিওরি। তো কার্বন আয়ন পড়তেছিলাম, কার্বন আয়নের মধ্যে আমার এই বেস পেয়ার থিওরি কাজে দিবে। চলে আসো কার্বন আয়নটা দেখব। ওকে, চলে আসো কার্বন আয়ন। পড়াশোনা করতে হবে ভাই, পড়াশোনা না করে কোনো উপায় নাই। পড়াশোনা করতে হবে এবং মজা নিয়ে করতে হবে, জোর করে পড়ে লাভ নাই, মজা নিয়ে। তাহলে দেখো ভালো করে দেখো কার্বন আয়ন মানে কি? কার্বন আয়ন মানে কার্বনের নরমালি 4টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন কার্বনের নরমালি? 4টা ইলেকট্রন। 4টা ইলেকট্রনের মধ্যে 3টা বন্ড করে ফেলছে, একটা বাকি আছে। এখন কার্বন যদি কারো কাছ থেকে একটা ইলেকট্রন নিতে পারে, একটা ইলেকট্রন নিয়ে নিল আর কি,
কাজ করে দিছে, দুইটা ইলেকট্রন হয়ে গেছে, তাহলে একটা লোন পেয়ার হয়ে গেছে, এটা লোন পেয়ার। তাহলে কার্বনের 4টি ইলেকট্রন থাকার কথা, একটা ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন বেশি থাকলে মাইনাস, মাইনাস মানে ঋণাত্মক আয়ন, মানে কার্বন অ্যানায়ন, ঋণাত্মক আয়ন কার্বন আয়ন। তাহলে কার্বন আয়ন মানে একটা ইলেকট্রন বেশি থাকা, কার্বন মাইনাস একটা ইলেকট্রন বেশি থাকা। ওকে, আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা দেখাই কার্বন আয়ন আবার 4 ধরনের, ওই আগের মতো। কার্বন আয়ন কয় ধরনের? 4 ধরনের। এখন আমার বাচ্চারা পারে কার্বন আয়ন কয় ধরনের? 4 ধরনের। কি কি বলো তো? এই যে এই যে এই যে। তাহলে ভাইয়া কার্বনের সাথে কোনো কার্বন থাকবে না, কার্বনের সাথে একজন কার্বন থাকবে, কার্বনের সাথে 2 জন কার্বন থাকবে, কার্বনের সাথে 3 জন কার্বন থাকবে, আর মাথার উপর একটা মাইনাস থাকবে। কেন মাইনাস? কারণ হচ্ছে কার্বনের এই জায়গায় একটা লোন পেয়ার হয়ে গেল, দুইটা ইলেকট্রন হয়ে গেল, লোন পেয়ার হয়ে গেল, তাই মাইনাস। নামকরণ করব, বলেছিলাম স্লোগান ছিল কি? কার্বনের সাথে যত কার্বন তত ডিগ্রি। তাহলে কোনো কার্বন নাই, 0 ডিগ্রি। একটা কার্বন 1 ডিগ্রি, দুইটা কার্বন 2 ডিগ্রি, তিনটা কার্বন 3 ডিগ্রি, কার্বন আয়ন। এখন দেখতে হবে এদের মধ্যে কে সক্রিয় আর কে স্থিতিশীল। তার আগে পুরা বরবাদি। তাহলে তোমরা সবাই এটা লিখো, লিখার পরে লিখো আবার কি লিখবে জানো? এটা লিখার পরে লিখো বরবাদি লিখো, বরবাদি। কি লিখবা? বরবাদি। সবাই লিখো, এটা লিখার পর লিখো বরবাদি। ভাইয়া বরবাদি কেন? কারণ এগুলো সব বরবাদ। কেন বরবাদ? সব বরবাদি, যা লিখছে সব বরবাদি, আবার রাখতে হবে এগুলো সব। কেন? কারণ তোমার বেসিক নাই। বেসিকের নাম হচ্ছে বেসপার। অ্যাকর্ডিং টু বেসপার থিওরি, বেসপার আমাদেরকে বলছে লোন পেয়ার বন্ড পেয়ারকে এমন বিকর্ষণ করবে যে ও আর এখানে থাকতে পারবে না, তাহলে এই যে দেখো না লোন পেয়ার বন্ড পেয়ারকে এমন বিকর্ষণ করবে লোন পেয়ারের বিকর্ষণ বাতাসে এটার এভাবে থাকতে পারবে না, এটা এদিকে চলে আসবে, এটার এদিকে থাকতে পারবে না, এদিকে চলে আসবে। একটু আগে পড়াইছি, লোন পেয়ারের বিকর্ষণে এটা এদিকে চলে আসবে, লোন পেয়ারের বিকর্ষণে আশেপাশে থাকতে পারবে না, এই সাইডে চলে আসবে। লোন পেয়ারের বিকর্ষণে দিকে থাকতে পারবে না, এদিকে চলে আসবে। তাহলে এতক্ষণ তো জাগছি বরবাদি। তাহলে কোনটা ভাইয়া রাইট? সঠিক দেখো, সঠিক স্ট্রাকচার রাখতে হবে কার্বন আয়নের। তাহলে সঠিক স্ট্রাকচার অ্যাকর্ডিং টু বেসপার থিওরি, নিচে লিখে রাখো বেসপার, BSPER, বেসপার। সঠিক স্ট্রাকচারটা সবাই লিখো। সঠিক স্ট্রাকচার হচ্ছে কার্বন আর এই যে সঠিক স্ট্রাকচার সবাই লিখো। এই যে সঠিক স্ট্রাকচারটা দেখো, লোন পেয়ার বিকর্ষণ করে কি করে দিবে? উল্টিয়ে দিবে। তাহলে এটা দেখতে কিসের মতো মনে হচ্ছে দেখো তো? এটা দেখতে কিসের মতো মনে হচ্ছে? ছাতা। আমাকে একটা ছাতা দাও না, উল্টানো ছাতা। এই যে দেখো একটা ছাতা, মনে করো একটা ছাতা আছে আমার কাছে, হ্যাঁ একটা ছাতা আছে, তো ছাতাটা এই যে একটা ছাতা আছে, ছাতা যখন উল্টায় যাবে বাতাসে, ছাতা আছে তো এভাবে, ছাতা যখন বাতাসে উল্টায় যাবে কেমন হবে বলো তো? এই যে দেখো একটা ছাতা আছে এখানে, মনে করো একটা ছাতা, আমার কাছে একটা ছাতা আছে, এটা হচ্ছে একটা ছাতা যখন বাতাসে উল্টিয়ে যাবে, ছাতা বাতাসে উল্টিয়ে গেলে কি হবে দেখো তো? ছাতা যদি বাতাসে উল্টিয়ে যায় তাহলে এই যে এটা বাতাসে এভাবে উল্টিয়ে যাবে। দেখো এটা হচ্ছে উল্টানো ছাতা। তাহলে ছাতা বাতাসে উল্টিয়ে গেল, উল্টানো ছাতাটা হয়ে গেল এটা উল্টানো ছাতা। তো এই যে এটা হচ্ছে কার্বন মাইনাস, আর ওইগুলো হচ্ছে কার্বনের সাথে যারা আছে তারা। উল্টানো ছাতার মতো স্ট্রাকচার। তার মানে দেখো তো এই যে কার্বন আর এগুলো হচ্ছে উল্টানো ছাতা। আমাদের বইয়ে লেখা আছে।
আমাদের বইগুলোতে লেখা আছে কার্বন আয়নের স্ট্রাকচার উল্টানো ছাতার মতো হয়, কিন্তু লেখা নাই কেন হয়? লেখা থাকলেও স্টুডেন্টরা বুঝে নাই কেন হয়। এই যে উল্টানো ছাতা উল্টানো ছাতা উল্টানো ছাতা কেন হয়? বেসপার থিওরি, বেসপার থিওরি আবার বুঝে নাই স্টুডেন্টরা। বেসপার থিওরি হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ারকে এমন বিকর্ষণ করে যে সে আর সোজা থাকতে পারে না, বেঁকে যায়। লোন পেয়ার বন্ড পেয়ারকে এমন বিকর্ষণ করে সে আর সোজা থাকতে পারে না, বেঁকে যায় বেঁকে যায় বেঁকে যায়, তাই উল্টানো ছাতার মতো হয়ে যায়। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমরা স্ট্রাকচারটা সঠিকভাবে এঁকেছি। এখন আমাদেরকে দেখতে হবে এদের মধ্যে কে সক্রিয় আর কে স্থিতিশীল, সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে স্ট্রাকচারটা কিন্তু কারেক্টভাবে আঁকতে হবে, এটা বরবাদই, সোজাভাবে আঁকা যাবে না, উল্টানো ছাতার মতো আঁকতে হবে। বুঝতে পেরেছ? ফিল আছে? মজা আছে? মজা, খুব মজা না? বলো কমেন্টে, বলো খুব মজা, কমেন্টে লিখো তো খুব মজা, মজা অনেক। মেকানিজম খুব মজা, মেকানিজম খুব মজা লিখো। ওকে, মেকানিজম খুব মজা। উল্টানো ছাতার মতো প্রশ্ন করে, কেন উল্টানো ছাতার মতো হয়? বলবা বেসপার থিওরি। কিসের কারণে? বেসপার থিওরির কারণে, লোন পেয়ার বিকর্ষণের কারণে। এখন তোমাদের খেতমতো আমার আরজ ও আমার ভাইয়েরা ও আমার বোনেরা ও আমার রাত জেগে ক্লাস করা বন্ধুরা, তোমাদের খেতমতো আমার আরজ কার্বন আয়নের ক্ষেত্রে উল্টে গেল, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে উল্টায়নি কেন? ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে উল্টায়নি কেন? দেখি কে অ্যান্সার দিতে পারো কমেন্টে বলো তো। কার্বন আয়নের ক্ষেত্রে উল্টিয়ে গেল, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে কেন উল্টায়নি? কেন উল্টায়নি? তোমাদের খেতমতো আমার আরজ, তোমাদের খেতমতো আমার প্রশ্ন। কার্বন আয়নের ক্ষেত্রে উল্টাইছে, বাকিদের ক্ষেত্রে উল্টায়নি কেন? কমেন্টে জানাও দেখি তোমরা কারা ধরতে পারো। একটা হিন্টস দিয়ে দিচ্ছি, কার্বন আয়নের কিন্তু লোন পেয়ার ছিল, কার্বোক্যাটায়নের লোন পেয়ার ছিল না, ফ্রি রেডিক্যালের লোন পেয়ার ছিল না, লোন পেয়ার ছিল না, পেয়ার ছিল না, বো জামাই ছিল না, বো জামাই ছিল না। কার্বন আয়নের বো জামাই ছিল, লোন পেয়ার ছিল। এটা একটা হিন্টস, বাকিটা তোমরা। ওকে, আলহামদুলিল্লাহ কমেন্টে অনেকে অ্যান্সার দিচ্ছে লোন পেয়ার ছিল সেজন্য। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। অনেকে অ্যান্সার দিচ্ছে, মকলেস অ্যান্সার দিচ্ছে, কুদ্দুস অ্যান্সার দিচ্ছে, সকিন অ্যান্সার দিচ্ছে, রহিম অ্যান্সার দিচ্ছে, জরিনা অ্যান্সার দিচ্ছে, অনেকে অ্যান্সার দিচ্ছে। ওকে, সবাইকেই আমার আন্তরিক বুক ভরা ভালোবাসা। ওকে, ঠিক আছে, এবার আসো আমরা দেখব কার্বন আয়নের সক্রিয়তা। আবার একটু করে কষ্ট করে আঁকতে হবে, তোমরা কষ্ট নিও না। আবার কষ্ট করে আঁকতে হবে, তোমরা কষ্ট না নিয়ে এঁকে ফেলো। আবার কষ্ট নিয়ে আঁকতে হবে, কষ্ট না নিয়ে এঁকে ফেলো। ওকে, উল্টানো ছাতার মতো স্ট্রাকচার, উল্টানো ছাতার মতো স্ট্রাকচার। পড়াশোনা করতে হবে মজা নিয়ে, বেসিক নিয়ে। এই তো ভাইয়া, মজা পাচ্ছ অর্গানিক কেমিস্ট্রি? ওকে, দেখো এদের মধ্যে কে সক্রিয় সেটা আমরা দেখব, এদের মধ্যে কে সক্রিয় সেটা আমরা দেখব। এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, কার্বন আয়ন, কার্বন আয়ন। এবার কে সক্রিয় সেটা দেখব। ওকে, দেখি। দেখো অলরেডি ও মাইনাস, অলরেডি ও মাইনাস। কার্বন মাইনাস মানে ওর ক্ষুধা নাই, উল্টা বেশি আছে। তাহলে কার্বন মাইনাস মানে কি রে? ও বন্ধু শুনো না, কার্বন মাইনাস মানে অলরেডি, অলরেডি ইলেকট্রন বেশি আছে, অলরেডি ইলেকট্রন বেশি আছে তার। ইলেকট্রনের ক্ষুধা নেই, নো ক্ষুধা, নো ক্ষুধা, নো ক্ষুধা, কোনো ক্ষুধা নেই। ওকে, অলরেডি ইলেকট্রন বেশি আছে তার। এবার দেখো তো এখানে এরপরও CH3 ইলেকট্রন দাতা আসে তো দিবে। বন্ধু নাও, তুমি খাও, আরো খাও বন্ধু, তুমি খাইতে চাইছিলা না, খাও না বন্ধু, খাও বন্ধু, খাও। 3 জন বন্ধু দিবে, খাও খাও খাও। তাহলে এমনিই ক্ষুধা নাই, তারপরে যখন আরো দিবে তখন কি হবে জানো? বমি করে দিবে, বমি করে দিবে। ইলেকট্রন বেশি হয়ে গেছে, এখানে ইলেকট্রন বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল। তাহলে ইলেকট্রনের ট্যাচ বেড়ে গেল। এখন বমি করার পালা, বমি করার পালা। বমি করার অর্থ হচ্ছে, বমি করার অর্থ হচ্ছে কি দেখো, বমি করার অর্থ তর্জমা, বমি করার তর্জমা বলছি। বমি করার তর্জমা হচ্ছে ইলেকট্রন কি করে দেওয়া? ত্যাগ করে দেওয়া। ইলেকট্রন ত্যাগ করা মানে হচ্ছে বিক্রিয়া করা, বিক্রিয়া ছাড়া ইলেকট্রন ত্যাগ করতে পারে না। বিক্রিয়া করা, ইলেকট্রন ত্যাগ করা, বিক্রিয়া করার মাধ্যমে।
তাহলে এই লাইনগুলো একটু ভালো করে খেয়াল করো, ফিল দিয়ে পড়াশোনা করতে হবে, এমনি ট্রেডিশনাল ওয়েতে পড়াশোনা করে কোনো লাভ নেই। তাহলে দেখো ইলেকট্রন এমনিই তার মাইনাস ইলেকট্রন বেশি, তার মধ্যে সে আরও দিচ্ছে আরও দিচ্ছে আরও দিচ্ছে, ওরে খাও আরে খাও আরে খাও, তুমি খাও না, তুমি খাইতে চাইছো না, খাও, ইলেকট্রন বেশি হয়ে গেল, ইলেকট্রনের তেজ বেড়ে গেল, ফলে এখন বমি করে দিবে, বেশি খেয়ে ফেলছে বমি করে দেবে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করতে হবে, তার ইলেকট্রন বেশি হয়ে গেছে, ইলেকট্রন বেশি, ইলেকট্রন ত্যাগ করতে হবে, ইলেকট্রন তার কী করতে হবে, ত্যাগ করতে হবে, বিক্রিয়া করতে হবে। আর এখানে দেখো এখানে ওর কি, ওর পেট ভরে গেছে, ওর কি পেট ভরে গেছে, এখানে কেউ দিচ্ছে না, পেট ভরা, তার মানে স্টেবল, স্থিতিশীল। এরপর কেউ জোর করছে না, দিচ্ছে না, কেউ জোর করছে না, এখানে দেখো না, বন্ধু খাও তুমি, আমার জায়গা নাই তো, না তোমাকে খাইতেই হবে, ও বলছে বন্ধু খাও, আমারটাও খাও, তুমি, আমারও বলছে জায়গা নাই তো, আরে খাও বন্ধু। আর এখানে দেখো ওর পেট ভরা, স্টেবল আছে, ঠিক আছে, ওকে কেউ জোর করছে না, ফলে ওর আর বিক্রিয়া করার দরকার নেই, বিক্রিয়া করে ইলেকট্রন বমি করার দরকার নেই। হ্যাঁ বুঝতে হবে, এগুলো সব ফিল, এগুলো অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছি না তো, ফিল দিচ্ছি। তার মানে দেখো এখানে ওর অলরেডি পেট ভরা আছে, স্থিতিশীল, ওকে আর কেউ জোর করছে না, ফলে ওর বমি করার দরকার নেই। কিন্তু এখানে দেখো ওর এমনি ও খেয়ে লুট হয়ে গেছে, এরপরে এবার আরও বন্ধু আমারটা খাও, ও বলে বন্ধু তুমি চাইছিলে না, খাও খাও বন্ধু তুমিও খাও, একেবারে সব খেয়ে দিয়ে এবার ছেড়ে দিল, সব বমি করে দেবে, ওই যে ইলেকট্রন ত্যাগ করা দরকার, এবার ইলেকট্রন বেশি হয়ে গেছে, যার ইলেকট্রন বেশি থাকে তাদের ইলেকট্রন ত্যাগ করতে হয়, তো ইলেকট্রন ত্যাগ করা দরকার বিক্রিয়া করার মাধ্যমে, তার মানে বিক্রিয়া করবে, তার মানে ওর বিক্রিয়া করার দরকার নাই, কিন্তু ও বিক্রিয়া করবে, ওর করতেই হবে বিক্রিয়া, তার মানে হচ্ছে বেশি বেশি সক্রিয়, আর ও হচ্ছে কম সক্রিয়। এই যে বেশি বেশি সক্রিয়, কম সক্রিয়, তার মানে সক্রিয়তার ক্রমটা যদি লিখতে চাই, সক্রিয়তার ক্রমটা যদি লিখতে চাই বন্ধু খেয়াল করো, সক্রিয়তার ক্রম যদি লিখতে চাই কি লিখব, সক্রিয়তার ক্রম হবে 3 ডিগ্রি বেশি সক্রিয়, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি, এবং এটা হচ্ছে কার্বোক্যাটায়ন এবং ফ্রি রেডিক্যালের উল্টা, কার্বোক্যাটায়ন ফ্রি রেডিক্যালের উল্টা ঘটনা ঘটে কার্বন আয়নের ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে ক্ষুধা নেই, ইলেকট্রনের ক্ষুধা খাটবে না, ক্ষুধা মেথড এখানে খাটবে না, ক্ষুধা নেই, উল্টা এখানে কি লুট হয়ে গেছে, খেয়ে পেট ভর্তি, এখানে পেট ভর্তি মেথড খাটবে, তাহলে এখানে ক্ষুধা মেথড খাটবে না, এখানে পেট ভর্তি, এবার বমি করার পালা, পেট ভর্তি বমি করার মেথড খাটবে, এখানে বমি করা, কে বেশি বমি করতে চাচ্ছে ওটার উপর ভিত্তি করে, কে বেশি বমি করতে চাচ্ছে ওটার উপর ভিত্তি করে সক্রিয়তা, যে বেশি বমি করতে চাইবে, যে বেশি বমি করতে চাইবে সে বেশি বিক্রিয়া করবে, বেশি সক্রিয়, তার মানে 3 ডিগ্রি বেশি সক্রিয়, আর 0 ডিগ্রি কম সক্রিয়। তোমরা বই খুলে দেখো সক্রিয়তার ক্রম এটা লেখা আছে। ভাই ফেল দিচ্ছে কেন জানো, পরীক্ষায় যেন তোমার এগুলো আবার মনে করতে না হয়, তুমি চিত্র দেখার সাথে সাথেই যেন মাথায় চলে আসে, এমনি পেট ভরা তার মধ্যে আরও দিচ্ছে, তার মানে ও কি বমি করবে, বেশি বমি করবে, বেশি সক্রিয়, ও পেট ভরছে স্থিতিশীল, কেউ দিচ্ছে না, কম সক্রিয়, দেখেই মনে পড়ে যাবে তোমার পরীক্ষায় সেই জিনিস পড়াচ্ছি তোমাদেরকে, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি 0 ডিগ্রি সক্রিয়তার ক্রম। তাহলে স্থিতিশীলতার ক্রম কি হবে, স্থিতিশীলতার ক্রম কি হবে, উল্টা, স্থিতিশীলতা মানে হচ্ছে পুরো উল্টা, 0 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটা হবে স্থিতিশীলতার ক্রম। তো পরীক্ষায় কি ভাই এগুলা লিখবো, পরীক্ষায় কি আপনার এই ফিলের ওয়ার্ডগুলা লিখবো, স্যার আমাকে দিবে বমি করে, স্যার আমাকে দিবে, আমার উপর দিবে বমি করে, এগুলো লিখলে তাহলে ইলেকট্রন বেশি হয়ে গেল, ইলেকট্রনের তেজ বেড়ে গেল, বমি করার পালা, যখনই লিখবো দিবে তোমার খাতায় বমি করে স্যার, সো এগুলো লেখা যাবে না, এটা হচ্ছে ফিলের জন্য, এটা হচ্ছে নিজের মনের মধ্যে থাকবে, এটা এখানে থাকবে, খাতায় কি লিখবো এবার দেখো, খাতায় লিখতে হবে যেটা সেটা লিখে দিচ্ছি, তোমরা একটু এটা তুলে নাও, তারপর খাতায় কি লিখতে হবে সেটা দেখে দিচ্ছি। ওকে, খাতায় লিখবো এভাবে, তাহলে এক্সামে লিখবো এভাবে, এক্সামে, খাতায় না, তোমরা তো খাতায় সবই লিখবে, এক্সামের খাতার কথা বলছিলাম, এখানের খাতায় সব কিছুই লিখবে, এক্সামের খাতায় কি লিখবে দেখো, এক্সামের খাতায় ভাই ফিল করতে হবে, এগুলো লিখতে হবে, আমি যা পড়াচ্ছি এগুলা ভবিষ্যতে এত বেশি কাজে দিবে এটা বলার মতো না। সো আমাদের ক্লাস শেষের দিকে চলে আসছে, এক্সামে কি লিখবো সেটা দেখো, এক্সামে লিখবো 3 ডিগ্রি কার্বনায়ন কেন বেশি সক্রিয়, 3 ডিগ্রি কার্বনায়ন কেন বেশি সক্রিয় প্রশ্ন করেছে,
3 ডিগ্রি কার্বনায়ন কেন বেশি সক্রিয় প্রশ্ন করেছে। উত্তর হবে কি দেখো, অ্যান্সার হবে কি দেখো, 3 ডিগ্রি কার্বনায়নে ইলেকট্রনের বাড়তি রয়েছে, মানে ইলেকট্রন বেশি রয়েছে, ইলেকট্রন বাড়তি রয়েছে, ইলেকট্রন বেশি রয়েছে। এরপর ইলেকট্রন দাতা গ্রুপ CH3 আরও ইলেকট্রন দান করবে, ফলে 3 ডিগ্রি কার্বনায়নে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে। তাই বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করবে। এ কারণে 3 ডিগ্রি বেশি সক্রিয়। এটাই হচ্ছে পরীক্ষায় লিখব ব্যাখ্যাটা। সো 3 ডিগ্রি দেখো, 3 ডিগ্রি কার্বনায়নে ইলেকট্রন বাড়তি রয়েছে, ইলেকট্রন দাতা গ্রুপ CH3 আরও ইলেকট্রন দান করবে, ফলে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে। ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে মানে ইলেকট্রনের তেজ বেড়ে যাবে, ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে, ফলে বিক্রিয়া করবে, তাই বেশি সক্রিয়। ইলেকট্রনের ঘনত্ব ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে, তাই বেশি করে বিক্রিয়া করবে। ভাই ক্লিয়ার কিনা তোমরা? আজকে যা যা পড়িয়েছি ক্লিয়ার কিনা? কার্বোক্যাটায়ন, কার্বনায়ন এসব কি ক্লিয়ার? একদম 100% ক্লিয়ার? ফ্রি রেডিক্যাল, হ্যাঁ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এদের সক্রিয়তার ক্রম ঠিক আছে, ওকে। লিখে নাও। ঠিক আছে, আজকে এটুকুই থাকবে আমাদের। তাহলে আগামী দিন আমরা ওই জৈব বিক্রিয়ার প্রকারভেদ পড়াবো। সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, এই ব্যাপারগুলো পড়াবো আগামীকালকে। আজকাল যাব না। সো তোমরা সবাই কার্বোক্যাটায়ন, কার্বনায়ন এগুলো দেখো, ঠিক আছে? এগুলো হচ্ছে মেকানিজম, একটু মাথায় ঢুকাও। তোমাদের বইয়ে আছে এগুলা, বই খুলো, বইয়ে দেখবে পাবে। ওকে।